আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমরা আজ আলোচনা করব ব্যাকরণ সম্পর্কিত প্রশ্নোত্তর। লিখিত পরীক্ষায় কিন্তু ব্যাকরণ থেকে কোশ্চেন আসে। আজকে আমরা ব্যাকরণ সম্পর্কিত প্রশ্নোত্তরের একটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখি কোশ্চেনটা হচ্ছে আমাদের ব্যাকরণ সম্পর্কিত প্রশ্নের মধ্যে গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার, গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার ও কি কি সেটা আমরা আলোচনা করব। আপনারা ইতোপূর্বে দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে উৎসগতভাবে একটা প্রকারভেদ আছে উৎস, আর একটা হচ্ছে অর্থ। তো উৎসগত প্রকারভেদ আপনারা ক্লাস করেছেন আগে, সেটা হচ্ছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এটা হচ্ছে উৎসগত প্রকারভেদ। আর অর্থগত প্রকারভেদ হচ্ছে যৌগিক, যোগরূঢ়, তারপর হচ্ছে আপনার রূঢ়, এইগুলো হচ্ছে অর্থগত প্রকারভেদ। কিন্তু আমরা আজকে আলোচনা করব গঠনগত প্রকারভেদ। আসেন, গঠনগত প্রকারভেদ দিয়ে যদি শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, আপনারা যেমন পড়েছেন মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ পড়েছেন না, তো এরকম ভাবে দেখেন মৌলিক শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দগুলো বিশ্লেষণ করলে ওই শব্দের মূল ছাড়া অন্য কোনো রূপ পাওয়া যায় না। সোজা কথায় বলতে গেলে হচ্ছে, আমরা যদি লিখি এভাবে যে শব্দ ভাঙলে যে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় না। আচ্ছা, দুইটা কথার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা একটু ভালো করে বুঝে নেন। অর্থ পাওয়া যায় না মানে অর্থ নাই। আমি যদি ব্যাপারটা এভাবে বলতাম যে শব্দকে ভাঙা যায় না, তাহলে এই সংজ্ঞাটা আপনাকে বিপদে ফেলতো। কেন? যেমন শব্দটা আমি লিখলাম ইলিশ, দেখেন ইলিশ শব্দটা কি ভাঙা যায় না? জি যায়, ইল যোগ ইশ ভাঙা যায়। কিন্তু আমরা বলতেছি কি ইলিশ, ভাঙা গেলেও কিন্তু হবে না, মানে এটা শুধু ভাঙলেই হবে না, লাগবে হচ্ছে প্রাসঙ্গিক অর্থ। সেম দেখেন আমি লিখলাম গোলাপ, গোলাপ কি হবে? হবে না। কেন? গোলাপ একটা মৌলিক শব্দ, ভাঙা যায়, প্রাসঙ্গিক অর্থ হয় না। বুঝতে পারছেন বিষয়টা? এটাই বলছি। দেখেন, যে শব্দকে বিশ্লেষণ করলে ওই শব্দের মন ছাড়া অন্য কোনো রূপ পাওয়া যায় না। আর আমরা বুঝার জন্য বলতেছি কথাটা, যে শব্দকে ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় না তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। যেমন হাত, ফুল, কর, বই, এভাবে আমরা লিখলাম ইলিশ, দেখছেন ইলিশ, গোলাপ, এরকম। এগুলো কি না? মানে মৌলিক শব্দ। যে শব্দকে ভাঙলো প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। তারপরে এটা দেখি সাধিত শব্দ। দেখেন যৌগিক পদার্থ আপনারা পড়ছেন না, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। আসেন, সাধিত শব্দ কাকে বলে? যে সকল শব্দ বিভিন্ন উপায়ে সাধিত হয়। এই বিভিন্ন নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন উপায়ে সাধিত হয় বলতে আমরা কি বোঝাচ্ছি? বিভিন্ন উপায়ে সাধিত হয় তাকে সাধিত শব্দ বলে। অর্থাৎ মৌলিক শব্দ ব্যতীত অন্যান্য সকল শব্দকেই সাধিত শব্দ বলা হয়। বুঝতে পারছেন বিষয়টা? এই লাইনটা, মৌলিক শব্দ ব্যতীত অন্যান্য সব শব্দই সাধিত শব্দ। যেমন হাতা, হাতা শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখেন এইভাবে আসে, হাত যোগ আ, দেখছেন ভেঙে গেছে। ফুলেল, আমরা বলি না ফুলেল শুভেচ্ছা, মানে ফুল থেকে আসছে ফুলেল, করা, এটা আসছে হচ্ছে প্রত্যয় ঘটিত ক্রি যোগ আ। তো দেখেন এটাকে ভাঙা যায়, এমন ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের সাধিত শব্দ। এখন দেখি আমরা সাধিত শব্দের কিছু প্রকারভেদ, যেভাবে আমরা দেখতে পারি সমাসের মাধ্যমে সাধিত শব্দ হতে পারে। যেমন দেখেন জল দান করে যা, সে হচ্ছে জলদ। দেখেন সাধিত কিভাবে? জল মূল শব্দ, দ দিয়ে দান করে যা। সেম আমরা এভাবে লিখতে পারি সিংহাসন, সিংহাসন। দেখেন দুইটা শব্দ, একটা সিংহ একটা আসন, দুইটা শব্দ মিলে একটা নতুন শব্দ গঠন করতেছে। এটাই হচ্ছে কি আমাদের সমাস সাধিত শব্দ। সন্ধি সাধিত শব্দ দেখেন হিম যোগ আলয়, দেখেন হিম একটা শব্দ, আলয় একটা শব্দ, দুইটা মিলে একটা শব্দ তৈরি করছে। এটাই হচ্ছে নতুন একটা সাধিত শব্দ বা সন্ধির মাধ্যমে সাধিত শব্দ। 3 নম্বরে আমরা দেখি প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে বাড় যোগ অন্ত। এভাবে আমরা লিখতে পারি হচ্ছে রাধ যোগ উনি, তারপর দেখেন লাল যোগ চে। দেখছেন প্রত্যয়ের মাধ্যমে সাধিত শব্দ। প্রত্যয় জানেন তো, প্রত্যয় মানে হচ্ছে সাফিক্স, প্রত্যয় মানে হচ্ছে সাফিক্স। আচ্ছা, উপসর্গের মাধ্যমে, যেটাকে আমরা প্রিফিক্স বলি, উপসর্গের মাধ্যমে, যেমন আহার, অনেক সময় আপনাদের পরীক্ষায় আসে উপসর্গের মাধ্যমে শব্দ গঠন করো। এখন যদি আমরা বলি প্রহার, প্র যোগ হার, ঠিক আছে, বা এই যে উপযোগ হার, দেখছেন উপসর্গের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করতেছি। দ্বিরুক্তি সাধিত শব্দ,
দ্বিরুক্তি সাধিত শব্দটা একটু ভালো করে বুঝে নিই। যেমন দেখেন আমি লিখলাম জ্বর আসছে, আমি বললাম জ্বর আসছে, একটা বাক্য। আরেকটা বাক্যে লিখলাম জ্বর জ্বর আসছে। আচ্ছা বলেন তো দুইটা কি এক? জ্বর আসছে আর জ্বর জ্বর আসছে দুইটা কি এক? এক না। জ্বর আসছে বলতে হচ্ছে হ্যাঁ জ্বর আসছে, তাড়াতাড়ি নাপা সিরাপ খাওয়াও। আর জ্বর জ্বর আসতেছে বলতে কি, মানে জ্বরের ভাব আসতে পারে সামনে, এটাই হচ্ছে জ্বর জ্বর আসতেছে। লোকটা হাড়ে শয়তান আর লোকটা হাড়ে হাড়ে শয়তান, তাহলে দেখেন তো আধিক্য বোঝানো হচ্ছে না? পদ পরিবর্তন ধারা, যেমন দেখেন সুন্দর, এখান থেকে আমরা লিখতেছি সৌন্দর্য, দেখছেন এটা হচ্ছে একটা ইয়া। আরেকটা রয়েছে সেটা আমরা লিখে দিচ্ছি, এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশকের মাধ্যমেও কিন্তু হয়। পদাশ্রিত নির্দেশক, যেটাকে আমরা আর্টিকেল বলি, নির্দেশক। যেমন দেখি আমরা পদাশ্রিত নির্দেশক, যেমন দেখেন বই, এখান থেকে আমরা লিখলাম টি। দেখেন বই বলতে যে কোনো বই বুঝাবে, কিন্তু যখন আপনি বইটি বলতেছেন নির্দিষ্ট করে কিন্তু একটা বই বোঝাচ্ছে। এভাবেই 7টা উপায়ে নতুন শব্দ গঠন করা যায় বা সাধিত শব্দ তৈরি করা যায়। তাহলে আমরা মৌলিক শব্দের সংজ্ঞা কি পড়লাম? যে শব্দকে ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় না বা ভাঙা যায় না, সেটাকে মৌলিক শব্দ বলা হবে। আর সাধিত শব্দ কি? মৌলিক শব্দ ছাড়া যা রয়েছে তার সবই সাধিত শব্দ। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।